আমি পদ্মজা পর্ব ১ এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা আরিহা। উপন্যাসের প্রথম পর্বে পদ্মজাকে জেলখানার ভিতরে বাঁধা অবস্থায় চেয়ারে বসে থাকতে দেখা যায়। ফাহিমা নামের একজন কমান্ডো পদ্মজাকে ৪ দিন ধরে রিমান্ডে রেখেছেন। পদ্মজাকে শারীরিক মানসিক কত নির্যাতন করা হয়েছে, তারপরও পদ্মজা টু শব্দটি করেনি। মনে হচ্ছে কোনো পাথরকে পিটানো হচ্ছে। তারপর ইন্সপেক্টর তুষার আসলো। তুষার কয়েকবার পদ্মজাকে দেখল। পদ্মজার কাটা ঠোঁট থেকে রক্ত ঝরছে, চোখ দুটি লাল, চোখের চারপাশ গাঢ় কালো। মুখের এমন রং রিমান্ডে থাকা সব আসামির হয়। তুষার পদ্মজার সকল ডিটেলস জানা সত্ত্বেও জিজ্ঞেস করে, মা বাবাকে মনে পড়ে? পদ্মজা মাথা নাড়ালো। তারপর পদ্মজা ১৯৮৯ সাল থেকে বলতে শুরু করলো। পদ্মজার মা হেমলতা পদ্মর বিয়ে এত তাড়াতাড়ি দিতে চান না। তারপরও রশিদ ঘটক বারবার একবার এক প্রস্তাব নিয়ে আসেন। পদ্মজার বয়স মাত্র ১৬ বছর। হেমলতা পদ্মজাকে পড়াতে চান, এত তাড়াতাড়ি বিয়ে দিতে চান না। রশিদ ঘটককে মানা করায় সে বিরক্তি নিয়ে চলে গেলেন। হেমলতার কড়া আদেশ, মেয়েরা যেন শুদ্ধ ভাষায় কথা বলে, আর মেয়েগুলো অনেক মান্যতা চেনে। আজ পূর্ণা স্কুলে যায়, কিন্তু পদ্মজা যায়নি, কারণ পদ্মজার পেট ব্যথা। পূর্ণার বয়স ১৪ বছর। সে নানা বাড়ি ছিল বলে কিছু জানে না। পদ্মজার কেন পেট ব্যথা সেটা পূর্ণার কিশোরী মন বুঝে যায়। নানা বাড়ি হেঁটে যেতে মাত্র ৫ মিনিট সময় লাগে। হেমলতা বললেন, মাথা নিচু করে স্কুলে যাবি, নিচু করে আসবি। পূর্ণা বলল, আচ্ছা আম্মা। পূর্ণা লুকিয়ে লিপস্টিক দিল। হেমলতা সেজেগুজে স্কুলে যাওয়া পছন্দ করেন না বলে পূর্ণা আগে লিপস্টিক মাখেনি। সকাল ১০টা বাজে। পদ্মজা ঘুমাচ্ছে। হেমলতা জানালার পর্দা সরান। রোদের স্পর্শে পদ্মজার ফর্সা মুখ চিকচিক করছে। হেমলতা ৩ বার ফু দিলেন, যেন কারো নজর না লাগে। হেমলতা পদ্মজাকে ডেকে তুললেন। পেট ব্যথায় সারা রাত ঘুমাতে পারেনি পদ্মজা। হেমলতা শিক্ষকের মেয়ে, আর তিনি নিয়মনীতি অনেক ভালো করে বোঝেন, তাই তিনি মেয়েদের শক্তপোক্ত নিয়মে রেখে বড় করছেন। পদ্মজা মুখ ধুয়ে খাবার খেলো। তারপর তার বাবার কথা জিজ্ঞেস করলেন হেমলতাকে। পদ্মজার জীবনে জন্মদাতা আছে ঠিকই, কিন্তু জন্মদাতার আদর নেই। পদ্মজার দোষ কি সে জানে না। বাবা বাকি বোনদের আদর করলেও তাকে করে না। কথা অবধি বলেন না। পদ্মজাকে তার মাকে প্রশ্ন করেন, কেন বাবা আমাকে ভালোবাসেন না? আমি কি তোমাদের সন্তান না? সন্তান হয় না বলে আমাকে কি তোমরা দত্তক এনেছ? হেমলতা বলেন, তুই আমার গর্ভের সন্তান, আর তোর বাবারই মেয়ে। পদ্মজার কেন জানি মনে হয় হেমলতা একদিন নিজ থেকে কোনো গোপন কথা বলবেন। সে যেন আমার সহ্য করার মতো হয়। ৮ গ্রাম মিলিয়ে অরন্দপুর। তাদের গ্রামের নাম আটপাড়া। সন্ধ্যার সময় ৩ বোন একসাথে পড়তে বসলো। হঠাৎ বিদ্যুৎ চলে গেল। হানিফ আসলো। হানিফকে পদ্মজা দেখে দ্রুত রুমে ঢুকে গেল। হানিফ পদ্মজার সৎ মামা। খাওয়ার সময় হলো। পদ্মজা কিছুতেই খেতে গেল না। পদ্মজাকে দেখে মনে হচ্ছে হানিফকে পদ্মজা ভয় পাচ্ছে। হানিফ ৬ বছর সৌদিতে ছিল। ৩ মাস হলো দেশে ফিরেছে। হানিফ যতবারই বাড়িতে এসেছে পদ্মজা ততবার অজুহাত দিয়ে দূরে থেকেছে। হেমলতার বিচক্ষণ মস্তিষ্ক কিছু বুঝতে পারল। হানিফ কয়েকবার পদ্মজাকে দেখার চেষ্টা করেও পারল না। হানিফ চলে গেল। পদ্মজা বোনদের বকাবকি করছে। পদ্মজা বারবার বোনদের বলেছিল ওদের আশেপাশে বেশিক্ষণ না থাকতে। হেমলতা পদ্মজাকে বললেন, আমার রুমে আয়। পদ্মজা গেল। তারপর হেমলতা পদ্মজাকে প্রশ্ন করলেন, হানিফের সামনে কেন যেতে চাস না? হানিফ কি করেছে? পদ্মজা ফোঁফাতে থাকে। হানিফ ধরিবাজ লোক, সৎ ভাই বলে বলছি না, ওর ব্যাপারে যে কোনো কথা আমি বিশ্বাস করব। তুই বল, কি লুকোচ্ছিস? পদ্মজা হু হু করে কেঁদে উঠল। এই ছিল আমি পদ্মজা উপন্যাসের পর্ব ১-এর এক্সপ্লেনেশন বা ব্যাখ্যা বা মূল কাহিনী যেটাই বলেন আর কি, সেটাই আমি শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমি পদ্মজা পর্ব ২ এক্সপ্লেনেশন পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব ২ এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা আরিহা। বাড়িটা মোড়ল বাড়ি নামে পরিচিত। পদ্মজার দাদার নাম ছিল মিয়াফর মোড়ল। ৬ কাঠা জমির উপর টিনের বিশাল বড় বাড়ি বানিয়েছিলেন। বর্তমানে বাড়িটি এখন মোর্শেদের অধীনে। পদ্মজা কাঁদছে। মা হেমলতাকে সব খুলে বলছে। মামা সৌদিতে যাওয়ার আগের দিন আমাদের সকলের দাওয়াত ছিল নানার বাড়িতে। সেদিন ঢাকা থেকে যাত্রার লোক এসেছিল স্কুলে, মনে আছে আম্মা? হেমলতা বলল, আছে। উঠোনে ধপ করে শব্দ হলো। মোর্শেদ মোড়ল এসেছেন। হাঁপড়ের মতো বুক উঠানামা করছেন তার। পদ্মজা পূর্ণা দৌড়ে আসে। মোর্শেদের এম্পাইসিমা রোগ আছে। ৩ মা মেয়ে মোর্শেদকে ধরে রুমে নিয়ে আসে। মোর্শেদ এভাবেই হুটহাট করে বাড়ি ফেরে। ৭ বছর আগে ধরা পড়ে এম্পাইসিমা। পদ্মজা বারান্দার রুমে বসে আছে। পদ্মজার মন বলছে মা আসবে পুরো ঘটনাটা শুনতে। তাই হলো, মধ্যরাতে হেমলতা আসে। পদ্মজা বলা শুরু করলো। পদ্মজা তখন ৪র্থ শ্রেণীর ছাত্রী, বয়স মাত্র ১০ বছর। নানা বাড়ির সবাই স্কুলে চলে যায় যাত্রাপালা দেখতে।
বাড়িতে থাকে শুধু পদ্মজা, পদ্মজার বৃদ্ধ নানা আর হানিফ। পদ্মজা ঘুমে ছিল তাই সে যেতে পারেনি। পদ্মজা যখন ঘুম ভাঙল সে দেখল বাড়িতে কেউ নেই। মোর্শেদ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়ায় হেমলতাও তখন নানা বাড়িতে ছিল না। পদ্মজা বাড়ি থেকে বের হতেই হানিফ পদ্মজাকে ডেকে নিয়ে যায়। পদ্মজা রুমে ঢুকতেই হানিফ দরজা বন্ধ করে দেয়। হানিফ পদ্মজার ডান হাত ধরে টেনে কোলে বসায়। হানিফের শক্তপোক্ত হাতের স্পর্শগুলো শুধু অস্বস্তি দিচ্ছে না, স্পর্শকাতর জায়গাগুলো ব্যথায় বিষিয়ে উঠছে। পদ্মজা কেঁদে ওঠে, ভেজা কণ্ঠে বলল, বাড়ি যাব আমি, ব্যথা পাচ্ছি মামা। বৃদ্ধ নানা কানে শোনে না। হানিফ ওড়না দিয়ে পদ্মজার মুখ হাত পা বেঁধে ফেলল। সে সিগারেট জ্বালায়, সিগারেট টানতে থাকে। সিগারেট 2 আঙ্গুলের মাঝে রেখে পদ্মজার বাম পায়ের তালুতে চাপ দিয়ে ধরে রাখে। পদ্মজা হাউমাউ করে কেঁদে উঠল। হেমলতা জড়িয়ে ধরলেন। সেদিন অল্পের জন্য পদ্মজার দর্শন হয়নি। পদ্মজার জ্বর আসে, 21 দিন বিছানায় ছিল। পদ্মজা ভয়ে লজ্জায় কাউকে কিছু বলেনি। পায়ের পোড়া দাগ দেখে হেমলতা যখন জিজ্ঞেস করছিল পদ্মজা বলেছিল চুলার লাকড়ির আগায় পা লাগছিল। হেমলতার নিজেকে অপরাধী মনে হচ্ছে। হেমলতা ভেবেছিল পদ্মজার জীবনে অসহ্য বলতে কিছু নেই, অথচ কত বড় দাগ জ্বলজ্বল করে জ্বলছে। মেয়েরা কথা লুকিয়ে রাখার সীমাহীন ক্ষমতা নিয়ে জন্মায়। হেমলতা পদ্মজার পা দেখল, দাগটা এখনো আছে। এই পোড়া দাগ হানিফের রক্ত দিয়ে মুছব। হেমলতার রামদা ছুরি হাতে নিয়ে উঠানে যান। পদ্মজাকে বলে, আন্না চাচার এক মেয়ে নিখোঁজ শুনেছিস তো বড়দের মুখে? সেই মেয়ের দর্শক হানিফ। দর্শনের পর পুঁতে ফেলেছে। আমি তখন ঢাকা পড়তাম। আমি সব জানতাম, কিন্তু আমার কান্না আর অনুরোধের কারণে মুখ খুলিনি। আমার পাপের শাস্তি শেষ হয়েছে। হেমলতা কথা শেষ করে জায়গা ত্যাগ করলেন। এই ছিল আমি পদ্মজা উপন্যাসের পর্ব 2 এর এক্সপ্লেন। আমি পদ্মজা পর্ব 3 এক্সপ্লেন শোনার জন্য আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব 3 এক্সপ্লেন, কণ্ঠে আমি মাহমুদ আরিহা। পদ্মজা বাড়ির পেছনের নদীর ঘাটে উদাসীন হয়ে বসে আছে। এই নদীর নাম মাদিনী, ছদ্মনাম। মাদিনীর বুকের উপর দিয়ে একটা লঞ্চ যাচ্ছে। লঞ্চ দেখে 1 মাস আগের ঘটনা মনে পড়ল তার। সেদিন রাতে হেমলতা ছুরি ধার দিয়ে রুমে ঢুকে গেলেন। পরের দিন হিমেল আসলো। হিমেল হলো হেমলতার ছোট ভাই। হিমেল হেমলতাকে হাউমাউ করে কেঁদে বলল, আফা, ভাইজান খুন হয়েছে, রাতে কে জানি মেরে ফেলছে। পদ্মজা রাতেই ভেবেছিল এমন ঘটনা ঘটতে পারে। পূর্ণা খুনের কথা শুনেই খুব ভয় পেয়েছে। হেমলতা দ্রুত পায়ে তার বাপের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে দেখে তার মা বোন কান্না করছে, কিন্তু হেমলতার কান্না পাচ্ছে না। একটু কি কান্নার অভিনয় করা উচিত? হানিফের মৃতদেহ দেখে মনে হচ্ছে কেউ ইচ্ছে মতো কুপিয়েছে। হেমলতা তা দেখে শান্তি লাগছে। লোকমুখে শোনা যায় হানিফ খুন হয়েছে শেষ রাতে, এরপর নদীতে ফেলে দেওয়া হয়। লঞ্চ ঘাটে লাশ ভাসে। পদ্মজার খুব ভয় হচ্ছে, পুলিশ এসে যদি তার মাকে নিয়ে যায়। পুলিশ আসলো, সকলের সাথে কথা বলে তারপর চলে গেল। পুলিশ হেমলতাকে নিয়ে যায়নি বলে পদ্মজা স্বস্তি পেল। হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে মৃদু হাসেন। সেই হাসি দেখলেন মঞ্জুরা। মঞ্জুরা হলো হেমলতার মা, মানে হচ্ছে পদ্মজার নানু। মঞ্জুরা কিছু একটা ভেবে বলে, হেমলতা, তুই খুন করছস? তোমার কেন এমন মনে হচ্ছে? হেমলতা কণ্ঠ স্বাভাবিক, কিন্তু পদ্মজা ভয় পাচ্ছে প্রশ্ন শুনে। যদি নানু পুলিশকে বলে দেয়? মঞ্জুরা বলে, কাল রাতে তুই আসছিলি হানিফের ঘরে, আমি দেখছি। আসছি বলেই আমি খুন করেছি? মঞ্জুরা চেঁচিয়ে উঠলেন, পুলিশের কাছে যামু আমি। হেমলতা কঠিন করে বললেন, আমার মেয়েদের থেকে আমাকে দূরে সরানোর চেষ্টা করুন আম্মা, ফল খুব খারাপ হবে। পদ্মজার মনে হলো মঞ্জুরা ভয় পেয়েছেন হেমলতাকে। মঞ্জুরা হেমলতাকে ভয় পায়, কিন্তু কেন ভয় পায় তা পদ্মজা জানে না। পদ্মজার মনে হাজারটা প্রশ্ন, কিন্তু উত্তর নেই। সেদিন রাতে খাওয়ার সময় হেমলতা পদ্মজাকে বললেন, পদ্ম, আমি হানিফকে খুন করিনি। কারা করেছে তাও জানি না। পদ্মজা কোনো উত্তর দেয়নি। পদ্মজা ঘাটে বসেছিল। মোর্শেদ বলে, এই সেরি, যা এখান থেকে। পদ্মজা নিঃশব্দে চোখ থেকে জল গড়িয়ে পড়ে, ব্যস্ত পায়ে বাড়ির ভেতর চলে যায়। পদ্মজার মেট্রিক পরীক্ষা। 3 বোন বই নিয়ে সড়কে উঠল। লাবণ্য পদ্মজাকে ডাক দিল। লাবণ্য আর পদ্মজা এক শ্রেণীতে পড়ে। লাবণ্য ক্ষেতের আইল ভেঙে দৌড়ে আসছে। তারপর 4 জন মিলে স্কুলের উদ্দেশ্যে হাঁটা শুরু করলো। লাবণ্য অলন্দপুরের মাতাব্বর বাড়ির মেয়ে। পদ্মজা লাবণ্যকে জিজ্ঞেস করে, বাংলা পড়া শিখে এসেছ আজ? লাবণ্য প্রশ্নের উত্তর না দিয়ে বলে, আরে সেরি, বাইত শুদ্ধ ভাষায় কথা কইলে বাইরেও কইতে হইব নাকি? পদ্মজা বলল, আমি আঞ্চলিক ভাষা পারি না। লাবণ্য বলে, আচ্ছা বাদ দে। শোন, কাইল আমরার বাড়িত নায়ক নায়িকারা আইব শুটিং করতে।
ছবির শুটিং লিখন শাহ আর চিত্রা দেবী। স্কুলে যাওয়ার পুরোটা সময় লাবণ্য আর পূর্ণা এসব নিয়ে আলোচনা করলো। পূর্ণার অনেক আগ্রহ থাকলেও পদ্মজার এসবে কোনো আগ্রহ নেই। এই ছিল আমি পদ্মজা পর্ব 3-এর এক্সপ্লেন। আমি পদ্মজা উপন্যাসের পর্ব 4 এক্সপ্লেন শুনতে আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব 4 এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা রিহা। ঘড়িটার কাঁটা ঘুরছে না। লাল মুরগিটার একটা বাচ্চা নেই। দিনটাকে পদ্মজার অলক্ষণে মনে হচ্ছে। ঘড়িটা রাজধানী থেকে হানি খালামুনি দিয়েছিলেন। হেমলতা সেলাই মেশিনে কাপড় সেলাই করছেন। হেমলতা গতকাল স্বপ্নে দেখেছেন বাড়িতে আগুন লেগেছে। তাই তিনি পদ্মজাকে বললেন সদকা দিব। সাদা মোরগটা সদকা দিস মুন্নাকে। মুন্নার বয়স 10 বছর। মা নেই, বাবা সদরে বসে ভিক্ষা করে। পদ্মজা মুন্নাকে সাদা মোরগটা সদকা দিল। মুন্না খুব খুশি হলো আর দাঁত কেলিয়ে হাসলো। রান্নার সময় পদ্মজা মায়ের আদর্শে লাউ আনতে গেল। বাড়ির চারপাশ ঘিরে লাউ, বরবটি, ঢেঁড়স, কাঁকরোল, করলা, চিচিঙ্গা, পটল, ঝিঙা সব গাছ লাগানো। হেমলতা পদ্মজাকে দেখলে মন বিষণ্ণতায় ভরে ওঠে। কেন কৃষ্ণকলির ঘরে ভুবন মোহিনী রূপসীর জন্ম হলো? আজ শুক্রবার, স্কুল নেই। ফজরের নামাজ পড়ে 3 বোন পড়তে বসেছে। মোর্শেদ বাড়িতে মাছ নিয়ে আসেন। পুঁটি, ট্যাংরা, পাবদা, চিংড়ি মাছ। হেমলতা ভারী খুশি হন। পদ্মজার লতা দিয়ে চিংড়ি মাছ পছন্দ। প্রেমা পূর্ণার পছন্দ পাবদা মাছ। প্রতিবার বাড়ি ছাড়ার পূর্বে মোর্শেদ পদ্মজাকে রাগে কটু কথা শোনান। এতে হেমলতা মোর্শেদকে শাসান। ফলস্বরূপ মোর্শেদ বাড়ি ছাড়েন। মোর্শেদ বাড়ি থাকলে প্রতিদিনই মাছ আনেন। মোর্শেদ নিজে মাছ ধরেন। তাই পূর্ণা বলে, আব্বা আপনি বাড়িতে থাকবেন, তাহলে তো প্রতিদিনই মাছ খেতে পারি। মোর্শেদ পদ্মজাকে আর চোখে একবার দেখে পূর্ণাকে বলে, কোনোরকম অশান্তি না হইলে তো থাকবামি। রশিদ ঘটক মোর্শেদ বাড়ি আসার খবর পেয়ে দ্রুত আসেন বিয়ের প্রস্তাব নিয়ে। হেমলতা না বলাতে মোর্শেদের কাছে আসেন প্রস্তাব নিয়ে। মোর্শেদ ও হেমলতার উপরে কথা বলতে পারেন না। পদ্মজার কোনো ব্যাপারে তো নাই। তাই মোর্শেদ বলল, থাকুক না পড়ুক, মায়ের সায় সেরি পড়ুক তাইলে পড়ুক। রশিদ নিরাশ হলেন, কয়েকটা খারাপ কথা বলে চলে গেলেন। রশিদ ঘটক চলে যেতেই মোর্শেদ হেমলতার পাশে গিয়ে বসেন। পদ্মজার বিয়ের কথা তোলেন। হেমলতা কঠিন করেই বলেন, আগে বাপ হও, পরে বাপের কাজ করতে আসবা। মোর্শেদের তিরিক্ষি মেজাজ, তিনি রাগে টকবক করছে। পদ্মজাকে খারাপ কথা শুনিয়ে দিল। পদ্মজার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। বদমেজাজি মানুষ মোর্শেদ, মানুষের কথায় নাচে বেশি। মুষলধারে বৃষ্টি পড়ছে। বৃষ্টির মধ্যেই মোর্শেদ বাড়ি ফেরেন। মুখ দেখে বোঝা গেল তিনি খুব খুশি। শুটিং করার জন্য মাতব্বর বাড়িতে যারা আসছে তারা পদ্মজাদের বাড়িটি পছন্দ করেন। বিরাট অঙ্কের টাকা দিব কইছে। পদ্মজার সামনে মেট্রিক পরীক্ষা, কত খরচ, কলেজে পড়াতে টাকা পাঠাতে হবে। তাই হেমলতাও না করলেন না। পদ্মজারা লাহারি ঘরে থাকতে শুরু করলো। আর বড় ঘরগুলো ভাড়া দিল শুটিং দলের কাছে। তব্বর বাড়ির কামলা মগা। লিখন চিত্রার পাশের চেয়ারটায় বসলো। মগা চা নিয়ে আসলো। চিত্রা জিজ্ঞেস করলেন, তোমার ভাইয়ের নাম কি? মগা বলল, আমার ভাইয়ের নাম মদন। সেও মাতব্বর বাড়িতে কাজ করে। মগা মদন নাম শুনে চিত্রা অনেক বেশি হাসলেন। শুটিংয়ের মাঝে বৃষ্টি শুরু হয়। ডিরেক্টর আবুল জাহেদ খিচুড়ি রান্না করেন। মগাকে বলে, এই বাড়িতে 2টা মেয়ে থাকে, আসার পর একবারও দেখলাম না। মগা বলে, তারা লাহারি ঘরে থাকে। লাহারি ঘর মানে কি? লিখন বলল, যে ঘরের অর্ধেক জুড়ে ধান আর অর্ধেক জায়গায় চৌকি থাকে। কামলাদের জন্য ওই ঘরকে লাহারি ঘর বলে এখানে। নায়িকা চিত্রা আর নায়ক লিখন শাহ লাহারি ঘরে যেতে চাইলে মগা হৈ হৈ করে মানা করলো। বেটা লইয়া যাওন যাইতো না, বাড়ির মালিকের মানা আছে। চিত্রা বলল, মানা কেন? মগা বলে, বাড়ির বড় ছেলেটারে তো দেখেন নাই, আগুন সুন্দরী। এই লিখন বাইয়ের লাহান বিলাই চোখা। ছেলেটারে স্কুল ছাড়া কোনো হানও যাইতে দেয় না। চিত্রার বেশ কৌতূহল হলো, সাথে লিখনেরও। এই ছিল আমি পদ্মজা উপন্যাসের পর্ব 4-এর এক্সপ্লেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আমি পদ্মজা পর্ব 5 এক্সপ্লেন শুনতে চাইলে অবশ্যই আমার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আমি পদ্মজা পর্ব 5 এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা রিহা। পদ্মজা মুগ্ধ হয়ে দেখে হেমলতার বয়স 36। শ্যামলা চেহারা, দাঁতগুলো দবদবে সাদা। পূর্ণা যেন মায়েরই কিশোরী শরীর। তবে তারা 3 বোনই মায়ের মতো চিকন আর লম্বা। পদ্মজাকে কখনো রান্না করতে দেন না হেমলতা। পদ্মজা প্রত্যেক দিনই রাঁধতে বলে, কিন্তু আজ অনুমতি পেল মায়ের। প্রেমা পূর্ণা লুডু খেলছে। মোর্শেদ পদ্মজাকে রাতে দেখে কপাল কুঁচকে ফেললেন, এই সেরি রান্ধে কেন? হেমলতা বলে, আমি বলেছি। কতদিন কইছি এই সেরির হাতের রান্ধন আমারে না খাওয়াইতে। মোর্শেদ অনেক নোংরা কথা বলেন।
হেমলতা বলেন, পদ্ম তোমার মেয়ে, আল্লাহ সইবে না। নিজের মেয়ের সম্পর্কে এত নোংরা কথা কোনো বাবা বলে না। মোর্শেদ রাগে কিরমির করে বললেন, পদ্ম আমার সেরিনা। পদ্মজার জন্মের পর থেকেই হেমলতার রূপ পাল্টে যায়। কিছুতেই এই নারীর সাথে পারা যায় না। অথচ একসময় কত মেরেছেন হেমলতাকে। গায়ে এখনো মারের দাগ আছে। রাতে শুটিং শেষে সবাই বিশ্রাম নিচ্ছিল। চিত্রা তখন কথায় কথায় পদ্মজার কথা তোলে। চিত্রা মগাকে জিজ্ঞাসা করে, মেয়েটির পুরা নাম কি? মগা বলে, মেয়েটির পুরা নাম উম্মে পদ্মজা। এত সুন্দর দেখতে মেয়েটি, এত শ্রী ভগবান দিয়েছেন মেয়েটাকে। চিত্রার কথায় লিখন শাহের আগ্রহ আরো বেড়ে গেল। কারণ চিত্রা কখনো কোনো মেয়ের প্রশংসা করে না। খুঁত খুঁজে বের করার চেষ্টা করে, নিজেকে খুঁতহীন সেরা সুন্দরী মনে করে। অথচ আজ পদ্মজার রূপের প্রশংসা করছে। লিখন সহ উপস্থিত সবাই অবাক হলো। চিত্রা বলে, সন্ন্যাসী ছাড়া কোনো পুরুষ এই মেয়েকে উপেক্ষা করতে পারবে না। লিখন আগ্রহ অনেক বেশি, কিন্তু যখন শুনল 16 বছর, সে দমে গেল। তার ছোট বোনেরও 16 বছর, দুই বেনি করে স্কুলে যায়। লিখন মৃদু হাসলেন। মোর্শেদ রান্না খারাপ হওয়ার অজুহাতে থালা ভর্তি ভাত তরকারি ছুঁড়ে ফেলেছে পদ্মজার মুখে। পদ্মজা কান্না করতেছে, তার মুখ জ্বলতেছে। মায়ের আদর ছাড়া কারো আদর পাওয়া হয়নি। পদ্মজা ছোটবেলা থেকেই কাঁদছে, তবুও জল পুরোয় না। হেমলতা পদ্মজাকে বুঝালেন, এভাবে কাঁদলে হবে না, শক্ত থাকতে হবে, প্রতিবাদ করতে হবে। পদ্মজা বলে, আব্বা কেন এমন করে আম্মা? আমি কি আব্বার মেয়ে না? আব্বা কেন বারবার বলেন আমি তার মেয়ে না? তুই আমার আর তোর বাবার মেয়ে। পদ্মজা বলে, কি নাম আমার আব্বার? হেমলতা কণ্ঠ খাদে নামিয়ে বললেন, তোর আব্বার নাম মোর্শেদ মোড়ল। পদ্মজা বারবার প্রশ্ন করেও একই উত্তরই পায় হেমলতার কাছ থেকে। হেমলতা অসহায় কণ্ঠে বলেন, মায়েরা তাদের জীবনের গোপন গল্প সন্তানদের বলতে পারে না রে পদ্ম। শুটিং দলের কেউ বাড়িতে ছিল না, সবাই গিয়েছিল স্কুলে। তাই তার মা তাকে অনুমতি দিয়েছিল নদীর ঘাটে যেতে। পদ্মজা নদীর ঘাটে সিঁড়িতে গিয়ে বসে আছে। নৌকায় একজন পুরুষকে দেখতে পেয়ে পদ্মজা দ্রুত ঘরে চলে আসে। হেমলতা বলেন, কেউ ছিল? কিছু বলেছে তোকে? না আম্মা। পুরুষটির বর্ণনা শুনে পূর্ণা বুঝতে পারে সেটা লিখন শাহ ছিল। পূর্ণা সারাক্ষণ শুটিং দলটার আশেপাশে ঘুরঘুর করে। হেমলতা বিরক্ত হয়ে কড়া নিষেধ দিয়েছেন আর না যেতে। তাই সে লুকিয়ে টিনে একটা ছিদ্র করে শুটিং দেখে। পূর্ণাকে সবসময় দেখতে দেখে পদ্মজাও উকি দিল। লিখন শাহ চিত্রাকে কোলে তুলে নিয়েছে। গানের শুটিং বোধ হয়। পদ্মজা লজ্জা পেয়ে চোখ সরিয়ে নিল। এই ছিল আমি পদ্মজা পর্ব 5-এর এক্সপ্লেন। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আমি পদ্মজা উপন্যাসের পর্ব 6 এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব 6 এক্সপ্লেন, কণ্ঠে আমি মাহমুদা আরিহা। রাতের ঝড়ে লাহারি ঘরের পেছনে তৈরি পথ বন্ধ। গাছের ঢালপালা পড়েছে তাই। পদ্মজা পূর্ণা স্কুল থেকে বাড়ির সামনে দিয়ে ফিরছিল। শুটিং দলের সবাই ছিল। মাথায় ঘোমটা টানা। মিলন নামের একজন ডাকলো, পূর্ণা। সাথে কে? পূর্ণা বলে, আমার বড় আপা। আপন? হ্যাঁ আপন। মিলন ভারী আশ্চর্য হলো। 10 দিন হলো এখানে এসেছে, কিন্তু পূর্ণা প্রেমা ছাড়া কাউকে দেখেনি। চেহারারও কোনো মূল না থাকায় মিলন জিজ্ঞাসা করলো, এটা কি তোমার আপন আপা? পূর্ণা বলল, হ্যাঁ। বিকেলে হাজেরা আসলো, সবুর মিয়ার স্ত্রী। সবুর দিন রাত গাঁজা খায়, বউ বাচ্চাদের খোঁজ রাখে না। এই বাড়ি ও বাড়ি থেকে এইটা ওইটা চেয়ে নেয়, তারপর বাচ্চাদের নিয়ে খায়। হেমলতা পূর্ণাকে লাউ দিতে বলে, কিন্তু পূর্ণা ঘরে না থাকায় পদ্মজা লাউ দিতে যায়। হেমলতার শরীর ভালো না, একটু শুয়ে আছেন। হেমলতা বলেন, কাঁচামরিচ দিস, বেগুন বেশি হলে কয়টা দিয়ে দিস। লাহারি ঘরের ডান পাশে লাউয়ের মাছা। পদ্মজা একটা লাউ দিল, সঙ্গে কাঁচামরিচও দিল হাজেরাকে। বেগুন গাছ বাড়ির পেছনে। পদ্মজা বাড়ির পেছনে গেল। এত সবজি আছে, টমেটো নেই, পাওয়া যাবে? পদ্মজা পুরুষালী কণ্ঠ শুনে মৃদু কেঁপে উঠল। লিখন শাহকে দেখে বিব্রত বোধ করল। পদ্মজা বলে, এই বর্ষাকালে টমেটো কোথায় পাবেন? বর্ষাকালে টমেটো চাষ হয় না, টমেটো শীতকালীন ফসল। পদ্মজা হাজেরাকে বেগুন বুঝিয়ে দিল। লিখন বলল, আমি তো গতবার বর্ষাকালে টমেটোর সালাদ তৈরি করেছি। হয়তো টমেটোর জাত আলাদা ছিল। সাধারণত আমাদের শীতকালেই টমেটো হয়। কথা শেষ করে দ্রুত লাহারি ঘরে ফিরল পদ্মজা। লিখন শাহর সাথে প্রথম দেখা এবং প্রথম কথা হয় টমেটো নিয়ে, কিন্তু পদ্মজার সাথে। পদ্মজা নামাজ পড়ে নিল। এদিকে পূর্ণার চেয়েও পদ্মজার বেশি আগ্রহ শুটিং দেখায়। টিনে আরও 2টা ছিদ্র করেছে। লিখন শাহকে দেখলে তার মায়াময় অনুভূতি হয়। পূর্ণা পদ্মজাকে ডাকলে পদ্মজা আরও একটু শুটিং দেখতে চায়।
পূর্ণার বিরক্তিতে রাগ হয় খুব, কিন্তু সে বড় আপাকে কিছু বলে না। সে পদ্মজাকে খুব ভালোবাসে। পূর্ণার সাথে পদ্মজার অনেক বেশি ভাব। তারা একে অন্যের গোপন কথা জানে। পূর্ণার মাঝে মাঝে মনে হয় সে তার মায়ের থেকেও পদ্মজাকে বেশি ভালোবাসে, বা হয়তো না। পদ্মজা শুটিং দেখছে, লজ্জা পাচ্ছে আর মিটিমিটি হাসছে। কি রে পদ্ম, কি দেখছিস? হেমলতার কণ্ঠ শুনে পদ্মজা চমকে উঠল। হেমলতা টিনের ছিদ্রের দিকে তাকালো। পূর্ণা ভয় পাচ্ছে, কারণ টিনের ছিদ্রের গুরু তো সে। চলবে। আমি পদ্মজা পর্ব 6 এক্সপ্লেন এই পর্যন্তই। আমি পদ্মজা পর্ব 7 এক্সপ্লেন শোনার জন্য আমার সাথেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব 7 এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা রেহা। হেমলতা তীক্ষ্ণ দৃষ্টিতে দুই মেয়েকে দেখল, তারপর জিজ্ঞেস করল, শুটিং দেখছিলি? পদ্মজা মাথা ঝাঁকালো। হেমলতার রাগ হলো না। তিনি বুঝতে পারলেন টিনের ছিদ্রের বুদ্ধি পূর্ণার। পদ্মজা পূর্ণা খুব ভয় পাচ্ছিল, কিন্তু হেমলতা মসজিদকে ডেকে এনে লাহারি ঘরে একটা জানালা তৈরি করে দিতে বলে, মেয়েদের চৌকির পাশে। পদ্মজা পূর্ণা হতবাক, সেই সাথে খুশি। হেমলতা ছোট পর্দা টানিয়ে দেন। ঘর থেকে সব দেখা গেলেও বাইরে থেকে বোঝা যায় না কে আছে ভেতরে। মেয়েদের খুশি দেখে হেমলতা মৃদু হাসলেন। বড় মেয়ে দুইটা মুখ ফুটে কোনো কিছুই চায় না। যদি হেমলতা বুঝতে পারে তাহলে সে সাথে সাথেই দেওয়ার চেষ্টা করে। অনেক ইচ্ছে সে জানা সত্ত্বেও দিতে পারে না, কারণ তার সামর্থ্যের বাইরে। পূর্ণা পদ্মজা বলছে, আমাদের আম্মা সবচেয়ে ভালো মা, এমন মা আর একটাও নেই। পূর্ণা পদ্মজাকে প্রশ্ন করে, আপা চিত্রা দিদিরে কেমন লাগে? পদ্মজা বলল, আমার দেখা দ্বিতীয় সুন্দর মেয়ে মানুষ চিত্রা দিদি। তাহলে প্রথম কে? আমাদের আম্মা। হেমলতা শুনে অনেক আনন্দিত হলেন। এই প্রথম তাকে কেউ সুন্দর বলেছে। তিনি এই আনন্দ কোথায় রাখবেন? ভুবনমোহিনী রূপসীর মুখে এমন কথা শুনলেন। প্রেমা বলে উঠল, কিন্তু আম্মা তো কালো, চিত্রা দিদির থেকেও সুন্দর কিভাবে হয়? পূর্ণা প্রেমাকে বকাবকি করে। পদ্মজা বলল, পূর্ণা বকছিস কেন? প্রেমা কত ছোট, ও কি সুন্দরের গভীরতা বোঝে? ও খালি চোখে সুন্দরকে সুন্দর আর কালোকে কালো বলে। পদ্মজা তখন হেমলতার শ্যামলা কালো সৌন্দর্যের বর্ণনা দিল। আমার রং কালো, কিন্তু সৌন্দর্যের কমতি নেই। আম্মাকে কখনো এক মনে দেখিস বুঝবি। আমাদের আম্মার চোখ দুটি গভীর, বড় বড়, পাতলা মসৃণ ঠোঁট। আমার ঘন চুলের খোপায় এক আকাশ কালো মেঘ। আমার শাড়ির কুচির ভাঁজে আভিজাত্য লুকানো। আম্মা যখন তীক্ষ্ণ চোখে আমাদের দিকে তাকান, তখন মনে হয় বিরাট বড় রাজত্বের রানী। তার পূর্বপুরুষের ক্ষমতা প্রকাশ করছেন তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে। এত কিছু থাকা সত্ত্বেও কি আমাদের আম্মা আমাদের দেখা প্রথম সুন্দর মানুষ হতে পারেন না? প্রেমা পূর্ণা মনোযোগ দিয়ে পদ্মজার কথা শুনল। হেমলতার দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। পদ্মজা সঠিক কথা বলেছে। সবার মধ্যেই সৌন্দর্য আছে। আল্লাহর সৃষ্টি কেউ অসুন্দর নয়। নিশতি রাত। লাহারি ঘরের ডান পাশে দুজোড়া পায়ের আওয়াজ। হেমলতা পদ্মজাকে দেখেন। পদ্মজা ঘুমিয়ে আছে। তিনি হাঁপ ছাড়লেন। তারপর হেমলতার ঝাঁঝালো কণ্ঠে দুই জোড়া পা ছুটে পালালো। চলবে। আমি পদ্মজা পর্ব 7 এক্সপ্লেন এতটুকুই। আমি পদ্মজা উপন্যাসের প্রত্যেকটা পর্ব কিন্তু 12 থেকে 15 মিনিট পর্যন্ত। ওইগুলাই হচ্ছে আমি সংক্ষেপে 2-3 মিনিটের মধ্যে বা 4-5 মিনিটের মধ্যে হচ্ছে এক্সপ্লেন করার চেষ্টা করি। ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর পরবর্তী ভিডিও আমি পদ্মজা পর্ব 8 শোনার জন্য অবশ্যই আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব 8 এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা রিহা। সকালে 4 মা মেয়ে একসাথে নামাজ পড়ল। তারপর বারান্দায় 3 বোন পড়তে বসল। পূর্ণার ঘুমাতে ইচ্ছে করছে, সে ঘুমিয়ে গেল। এদিকে স্কুলে যাওয়ার সময় হয়েছে। পূর্ণাকে অনেক ডাকার পরও সে উঠল না। হেমলতা পূর্ণাকে বাঁশের কঞ্চি দিয়ে পায়ের গোড়ালিতে বাড়ি দেন। পূর্ণা তাড়াতাড়ি উঠে বসে। পদ্মজা ঠোঁট টিপে হাসছে। প্রেমা জোরে হাসল। হেমলতা তাকাতে হাসি থামিয়ে দিল। পূর্ণা ভীতু কণ্ঠে বলল, আর হবে না আম্মা? প্রতিদিনে তো বলিস। এমন সময় ঘন মেঘে আকাশ ছেয়ে গেল। পূর্ণা প্রেমা মনে মনে খুশি হলো, আজ স্কুলে যেতে হবে না। কিন্তু হেমলতা স্কুলে যেতে বলেছে। 3 বোন স্কুলের দিকে রওনা দিল। অর্ধেক পথ যেতে না যেতেই বৃষ্টি শুরু হলো। পদ্মজা পথের পাশ থেকে বড় কচুপাতা ছিঁড়ে নিল 3টা। তারপরও বই খাতা এবং তারা 3জনেই ভিজে গেল। তারা স্কুলে চলে গেল। স্কুল ছুটির পরও বৃষ্টি পুরোপুরি থামেনি। পদ্মজা পূর্ণা ভিজে বাড়ি ফেরার পথ ধরল। স্কুলে আব্বা আসছিল। আসছিল, প্রেমারে নিয়ে গেছে। ওর 1 ঘন্টা আগেই ছুটি হয়েছে। পদ্মজা বলে, তোর সাথে ও তো দেখা করলো। কিন্তু পদ্মজার সাথে দেখা করেনি তার আব্বা। পদ্মজা খুব মলিন কণ্ঠে বলল। পূর্ণারও মন খারাপ হলো। আব্বা কেন তার এত ভালো আপাকে ভালোবাসেন না?
পূর্ণা হঠাৎ ধপাস করে পড়ল এবং তার পা মচকে গেল। পূর্ণা পা সোজা করতে পারছে না, ঠোঁট কামড়ে কাঁদছে। পূর্ণার পা ফুলে 2 ইঞ্চি উঁচু হয়ে গেছে। আতঙ্কে পদ্মজার চোখ মুখ নীল হয়ে গেছে। পদ্মজারও কাঁদতে ইচ্ছে করছে। পদ্মজা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। পথের আশেপাশে বা চারিদিকে সে কাউকেই পাচ্ছে না। পদ্মজা হঠাৎ খুব কাছে পায়ের শব্দ পেল। হেমলতা আসছে দেখে 2 বোনের মুহূর্তেই ঠোঁটে হাসি ফুটে উঠল। হেমলতা এদিকে সেলাই করা কাপড় দিতে এসেছিলেন। দূর থেকে 2টো মেয়েকে দেখে সাহায্য করতে আসতে মেয়ে দুটিকে চিনতে পেরে বুক কেঁপে উঠল। একটু পরে ব্যান নিয়ে ফিরছিল চিত্রা, লিখন সহ আরও 2 জন। তারা মাতব্বর বাড়িতে গিয়েছিল। পূর্ণার এরকম অবস্থা দেখে তারা পূর্ণা ও পদ্মজাকে ব্যানে তুলে দিল এবং লিখন সহ বাকি 2 জন হেঁটে বাড়িতে ফিরল। পূর্ণাকে বাড়িতে এনে খাটে শোয়ালো, তারপর ব্যান্ডেজ করে দিল। ব্যান্ডেজ না থাকায় কাপড় দিয়ে ব্যান্ডেজ করে দিল। পূর্ণাকে মুখে তুলে খাইয়ে দিলেন হেমলতা। এরপর বলেন, এবার খুশি, স্কুলে যেতে হবে না, কাজ করতে হবে না, সকালে উঠে পড়তে হবে না। হেমলতা এগুলো পূর্ণাকে বলেন। বিকেলে মগা এসে জানান মুন্নার বাপ খুন হয়েছে। পঙ্গু ভিক্ষুক অসহায় মানুষটাকে কে মারল? এমন মানুষেরও শত্রু থাকে। হেমলতা বলল, কখন? মগা বলল, দুপুরের দিকে। লাশ নোয়াপাড়ার ধান খেতে পাওয়া গেছে। মুন্নার আত্মীয় বলতে কেউ নেই। মুন্নার ভার মাতব্বর নিতে চাইল, কিন্তু মুন্না পদ্মজাদের বাড়িতে থাকতে চায়। হেমলতা সানন্দে নিয়ে আসলেন মুন্নাকে। এখন থেকে মুন্না এই বাড়ির ছেলে। মুন্না খুব কেঁদেছে, এখন ঘুমাচ্ছে। পূর্ণা বলে, মুন্নার নতুন নাম দেব। এখন থেকে মুন্না আমাদের ভাই। পূর্ণার নাম রাখে প্রান্ত মোড়ল। তাদের সবার নাম প দিয়ে, তাই মুন্নার নামও নাম রাখে প দিয়ে। গহীন অন্ধকার। হেমলতা বারান্দায় ছুরি লাঠি নিয়ে বসে আছে। 3 দিন ধরে তিনি ঘরের পাশে পায়ের আওয়াজ শুনছেন। কাদামাটিতে ছোপ ছোপ শব্দ তুলে কেউ আসছে। হেমলতা অন্ধকারে আন্দাজে ছুঁড়ে মারেন হাতের লাঠি। সামনের জনের উপর পড়ল লাঠি। পেছনের জন দৌড়ে পালালো। লোকটি আর্তনাদ করলো, পালিয়ে যেতে চেষ্টা করলো। হেমলতা আবারও লাঠি দ্বারা আঘাত করলেন। আহত ব্যক্তির চিৎকার শুনে সবাই আসলো। সবাই টর্চের আলোতে দেখলেন ডিরেক্টর আবুল জাহেদ। হেমলতা রেগে গেলেন। সে বললেন, শুটিং দলকে আজকেই বের করব। চলবে। আমি পদ্মজা পর্ব 8 এক্সপ্লেন এই পর্যন্তই। আমি পদ্মজা পর্ব 9 এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব 9 এক্সপ্লেন, কণ্ঠে আমি মাহমুদা আরিহা। আবুল জাহেদকে আহত অবস্থায় দেখে সবাই চমকে গেল। আবুল জাহেদের কপাল ব্যান্ডেজ করে দিল। লিখন হেমলতাকে প্রশ্ন করল, কি হয়েছিল? আপনি ওনাকে আঘাত করলেন কেন? হেমলতা বললেন, এই অসভ্য লোক আজ 4 দিন ধরে মাঝরাতে এখানে গুড়গুড় করে। তার উদ্দেশ্য খারাপ। আবুল জাহেদ বলে, তার ঘুম আসছিল না, তাই হাঁটতে হাঁটতে এদিক চলে এসেছে। হেমলতা প্রতিবাদ করল, কিন্তু আবুল জাহেদ স্বীকার করলেন না। হেমলতা রেগে শুটিং দলকে আজই বাড়ি খালি করতে বললেন। দলটির মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ল। তীরে এসে নৌকা ডোবার মতো। সিনেমার শেষ অংশটুকু বাকি। হেমলতা প্রমাণসহ সকলের কাছে আবুল জাহেদকে হেনস্থা করে। তার মতলব ভালো না। হেমলতা প্রমাণ দেওয়া সত্ত্বেও ডিরেক্টর আবুল জাহেদ তার ভুল স্বীকার করেনি। হেমলতা তার সিদ্ধান্ত জানিয়ে লাহারিগড়ে চলে গেল। হেমলতাকে তারা রাজি করাতে না পেরে মোর্শেদকে সবাই ধরল, আরও টাকা বাড়িয়ে দেবে বলল। হেমলতা শেষ অবধি নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারলেন না। দলের কিছু ভালো মানুষের অনুরোধ ফেলতে পারলেন না। তারা 10 দিন চেয়েছিলেন। হেমলতা 5 দিন সময় দেন, তার মধ্যেই শুটিং শেষ করতে হবে। হেমলতা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কোনো খারাপ ঘটনা ঘটে যাওয়ার পূর্বেই সে তাদেরকে ধরতে পেরেছে, সে কারণে। বেশ গরম পড়েছে আজ। পদ্মজা মুন্নাকে শুদ্ধ ভাষা শেখাচ্ছে, আর কাকে কি বলে ডাকবে তা শিখিয়ে দিচ্ছে। কারণ হেমলতা মুন্নাকেও শুদ্ধ ভাষায় কথা বলতে বলে। দুপুরে হাজেরা আসলো। গতকাল মোর্শেদ সব লাউ বাজারে তুলেছেন। লাউ দিয়ে চিংড়ি মাছ খাবে বলে ইচ্ছে প্রকাশ করে এদিকে প্রান্ত। কিন্তু এদিকে হাজেরা এসে লাউ চায়। হেমলতা হাসি মুখে শেষ লাউটাও দিয়ে দিল। প্রান্ত এ বাড়িতে আসার পর কিছু খেতে চাইল, কিন্তু হেমলতা কাউকে কখনো ফিরিয়ে দিতে পারে না। তাই হেমলতা তাকে হাজেরাকে লাউটা দিয়ে দিল। হেমলতা প্রান্তকে ডেকে এনে কোলে বসালো। ছেলেটাকে তিনি সুন্দর করে গোসল করিয়ে দিলেন দুপুরে। ছেলেটাকে দেখতে বেশ লাগছে। হেমলতা প্রান্তকে খুব সুন্দর করে সব বুঝিয়ে বলল, দান করলে কত সোয়াব পাওয়া যায়। লাউটা দিয়ে দেওয়াতে প্রান্তের যেন মন খারাপ না হয়, সেই কারণে তিনি সবকিছু বুঝিয়ে বললেন, যেন এটুকু ছেলেটার মনের উপর নেতিবাচক প্রভাব না পড়ে। 5 দিন শেষ। শুটিং দলের সবাই সব গুছিয়ে নিচ্ছে। আজকে চলে যাবে তারা।
লিখনের মন খারাপ চলে যাবে বলে। চিত্রা বলে, ছোট বোনের সমান বলে ঠোঁট বাঁকিয়েছিলে, এখন তার প্রেমেই পড়লে। লিখন বলল, তোমার বিয়েটা কবে? বছরের শেষ দিকে, সব ঠিকঠাক থাকলে আর ভগবান চাইলে। কিছুক্ষণের মধ্যেই সবাই ঢাকা রওনা দেবে। হেমলতা ও মোর্শেদ বিদায় দিতে এসেছেন। দলটার ৩-৪ জনের চরিত্র সমস্যা থাকলেও বাকিরা খুব ভালো। লিখন হেমলতার আড়ালে লাহারি ঘরে আসলো। বারান্দায় বসে থাকা পদ্মজার হাতে একটা চিঠি গুঁজে দিয়ে চলে গেল। পদ্মজা ভয়ে অনবরত কাঁপতে থাকে। পূর্ণা দূর থেকে সবটা দেখে নেয়। পদ্মজার হাত থেকে চিঠিটা পড়ে যায়। পূর্ণা কুড়িয়ে নিল। হেমলতা পদ্মজাকে জিজ্ঞাসা করে, শরীর খারাপ? পূর্ণা পরিস্থিতি সামলাতে বলে, আপার মাথা ব্যথা। হেমলতা তীক্ষ্ণ চোখে দুই মেয়েকে দেখেন। কঠিন স্বরে প্রশ্ন করেন, কি লুকোচ্ছিস দুজন? কেউ এসেছিল? পূর্ণা হাতের চিঠিটা শক্ত করে চেপে ধরল। কি লেখা আছে তা না দেখে সে চিঠিটা হাতছাড়া করবে না। চলবে। আমি পদ্মজা পর্ব 9 এক্সপ্লেন এই পর্যন্তই। আমি পদ্মজা পর্ব 10 এক্সপ্লেন শোনার জন্য আমার পাশেই থাকুন। ধন্যবাদ। আমি পদ্মজা পর্ব 10 এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদা আরিহা। হেমলতা রেগে আছেন। পদ্মজাও খুব ভয় পাচ্ছে। সে কাঁপা স্বরে বলল, শুটিং দলের একজন এসেছিল। যেহেতু পদ্মজা কাউকে চিনে না, সেহেতু হেমলতা পূর্ণাকে জিজ্ঞাসা করলো কে এসেছিল। পূর্ণা বলল, কালো দেখতে যে মিলন, সে এসেছিল। পূর্ণা মিথ্যা কথা বলায় পদ্মজা ভয়ে কেঁপে উঠল। হেমলতা পূর্ণার কথা বিশ্বাস করেছে কিনা তা হেমলতাকে দেখে বোঝা গেল না। রাতে পদ্মজা খেতে চাইল না। পদ্মজার মনটা কেমন কেমন করছে। অচেনা অজানা অনুভূতি তার হচ্ছে। হেমলতা সবটাই বুঝতে পারছে, কিন্তু তার থেকে জোর করে কোনো কথা আদায় করলো না। পদ্মজাকে জোর করে খাইয়ে দিল, কোনো প্রশ্ন করল না। মধ্যরাতে মোর্শেদ হেমলতাকে জড়িয়ে ধরতে চাইলে হেমলতা তাকে সরিয়ে দেন। হেমলতা মোর্শেদকে বলে, তোমার বাসন্তীর কি হয়েছে? সে কি তোমাকে ত্যাগ করেছে? মোর্শেদ চমকে উঠলেন। তিনি অপ্রস্তুত হয়ে উঠলেন। হেমলতা বাসন্তীকে কিভাবে চিনল? অবশ্য হেমলতা যেমন মহিলা, তিনি যদি না জানতেন তাহলেও কিন্তু বেমানান লাগতো। মোর্শেদ তখন বিব্রত কণ্ঠে বলল, হে আমারে কি ত্যাগ করব? আমি হেরে সাইরা দিছি। হেমলতা মোর্শেদকে জিজ্ঞাসা করলেন, 20 বছরের সংসার এভাবে আচমকা ভেঙে গেল যে? মোর্শেদের শরীরের পশম দাঁড়িয়ে গেল। এই খবরও হেমলতা জানে। এত কিছু কি করে জানে তা দেখে সে অনেক বেশি অবাক। এই কথা বলে তিনি নিজেই বারান্দায় চলে যান। মোর্শেদের কোনো উত্তর তিনি চান না। মোর্শেদ হেমলতাকে বিয়ে করার 6 মাস আগেই বাসন্তী নামের একজন অপরূপ সুন্দরী মেয়েকে বিয়ে করেছে। স্বামীর ঘর ছাড়া আর কোনো পথ ছিল না বলে এত বড় সত্য কথাটা হজম করেছিল হেমলতা, এবং স্বামীর সাথেই সে স্বামীর ঘরেই রয়ে গেল। বাসন্তীর মা বারোনারী, আর একজন বারোনারী মেয়েকে সমাজ কিছুতেই মানবে না। মোর্শেদের বাবা মিয়াফর মোড়ল টাকার বিনিময়ে দেহ বিলিয়ে দেওয়া একজন বারোনারী মেয়েকে ছেলের বউ হিসেবে মানতে আপত্তি করেন। ততদিনে মোর্শেদ বিয়ে করে নিয়েছে, কিন্তু সেই খবর মিয়াফর মোড়ল জানতেন না। মিয়াফর মোড়ল মোর্শেদের মন ফেরাতে শিক্ষিত এবং ঠান্ডা স্বভাবের হেমলতাকে বেছে নিলেন। মোর্শেদকে হেমলতার সাথে বিয়ে দিলেন। এদিকে কোরবান হলো হেমলতার। কলেজে ওঠা 7 মাস চলছিল, তার মধ্যে তার বিয়েটা হয়ে যায়। হেমলতা আর পড়তে পারেনি। জীবনের মোড়টা তার এভাবেই পাল্টে গেল। পরপর 2 দিন কেটে যাওয়ার পরও পূর্ণা এবং পদ্মজা চিঠিটা পড়তে পারেনি। 2 দিন পর হঠাৎ মোক্ষম সুযোগ পেল। হেমলতা বাপের বাড়ি গিয়েছেন প্রান্ত ও পেমাকে নিয়ে। পদ্মজার নানার বাড়ি মাত্র কয়েক মিনিটের পথ। হেমলতাও দ্রুতই ফিরে আসবেন। চিঠিটা পড়ার ক্ষেত্রে পদ্মজার চেয়ে পূর্ণার আগ্রহ বেশি ছিল। তারপর পূর্ণা পদ্মজাকে চিঠিটা দিল। সে ভাবল, চিঠিটা যেহেতু বড় আপাকে দিয়েছে, বড় আপারই প্রথম পড়া উচিত। পদ্মজা লজ্জা পাচ্ছে। পদ্মজা ও পূর্ণা দুজনেই মনোযোগ দিয়ে চিঠিটা পড়া শুরু করে। প্রথমে বড় করে লেখা, প্রিয় পদ্মফুল, আমি ভেবে উঠতে পারছি না কিভাবে কি বলবো। আজ চলে যাব ভাবতেই বুকে তোলপাড় চলছে। তার কারণ তুমি। যেদিন তোমাকে প্রথম দেখি থমকে গিয়েছিল নিঃশ্বাস, কণ্ঠনালী। এতটুকুও মিথ্যে বলিনি। সেদিন শুটিংয়ে সংলাপ বলতে গিয়ে ভুল করেছি বারবার। না চাইতেও বারবার চোখ ছুটে যাচ্ছিল লাহারিগড়ের দিকে। বুকে থাকা হৃৎপিণ্ডটায় শিরশিরে অনুভূতি শুরু হয় সেই প্রথম দেখা থেকেই। প্রতিটা ক্ষণ গুনেছি তোমাকে দ্বিতীয়বার দেখার আশায়। দ্বিতীয়বার দেখা পাই যখন বেগুন নিতে আসো। সেদিন কথা বলার লোভ সামলাতে পারিনি। টমেটোর অজুহাতে শ্রবণ করি পদ্মফুলের কণ্ঠ। মনে হচ্ছিল এমন রিনরিনে গলার স্বর আর শুনিনি। রাতের ঘুম আড়ি করে বসে। তোমার প্রতিনিয়ত দেখার একমাত্র পন্থা তোমার স্কুল। সবার অগোচরে কতবার তোমার পিছু নিয়েছি। তুমি বোকা, ধরতে পারোনি একবারও। সুন্দরীরা বোকা হয়, আবার প্রমাণ হলো। এই রাগ করবে না, বোকা বলেছি বলে। জানতে পারি তোমার মায়ের ইচ্ছে তুমি অনেক পড়বে।
অনেক উঁচু বংশ থেকে বিয়ের প্রস্তাব এসেছে, তাও তিনি ফিরিয়ে দিয়েছেন। সেখানে আমি অতি সামান্য, তবুও সাহস করে তোমার বাবার কাছে বিয়ের প্রস্তাব দেই। পদ্মফুলটাকে যে আমার চাই। তিনি রাজি হননি। নায়কের সাথে আত্মীয়তা করবেন না, আর বললেন তোমার অনেক পড়া বাকি। তোমার মা কিছুতেই রাজি হবেন না। আহত মনে দুপা পিছিয়ে আসি। ভেবেছি তোমার কলেজ পড়া শেষ হলে পরিবার নিয়ে বিয়ের প্রস্তাব নিয়ে আসব। তোমার মা সম্পর্কে যা জেনেছি বুঝেছি, তাতে এতটুকু বিশ্বাস আছে তিনি নায়ক বলে আমাকে এড়াবেন না। তিনি বিচক্ষণ মস্তিষ্কের মানুষ। আমি তোমায় ভালোবাসি পদ্মফুল। ইতি লিখন শাহ। লিখন শাহের প্রথম চিঠিটা এত অসাধারণ হয়েছে যে আমি এই চিঠিটা কিভাবে এক্সপ্লেন করব আমি বুঝতে পারিনি। সেই কারণে আমি চিঠিতে যা লেখা ছিল সেটা আপনাদেরকে পড়ে শোনালাম। পদ্মজার মিশ্র অনুভূতি হচ্ছে, কেমন অনুভূতি হচ্ছে সে তা বুঝতে পারছে না। এদিকে পূর্ণা অনেক অনেক বেশি খুশি। সে চিঠিটা দেখে বলছে লিখন শাহ অনেক সুন্দর করে চিঠিটা লিখেছে এবং ভাইয়ের সাথে তোমাকে যা মানাবে না আপা। পদ্মজা লজ্জায় মুখ তুলতে পারছে না। পূর্ণা বলছে দেখেছো তোমাকে ভাইয়া একদম সোজাসুজি বিয়ের প্রস্তাব দিয়েছে। পূর্ণা খুশিতে অনাবরত বকবক করিয়ে যাচ্ছে। নায়ক লিখন শাহ আমার বোনের প্রেমে হাবুডুবু খাচ্ছে। পদ্মজা পূর্ণা অনেক বকবক করার পর বলল, এই আপা লিখন ভাইয়াকে ফেরত চিঠি দেবে না? পদ্মজা অবাক স্বরে বলল, কিভাবে, ঠিকানা কই পাবো? আর আম্মা জানলে? না না, আমি পারবো না। পূর্ণা কোনো কিছুই বলতে পারল না। হেমলতার উপস্থিতি টের পেয়ে পদ্মজা দ্রুত চিঠিটা ভাঁজ করে বালিশের তলায় রেখে দিল। এই ছিল আমি পদ্মজা পর্ব 10 এক্সপ্লেন। আমি পদ্মজা পর্ব 11 এক্সপ্লেন শোনার জন্য অবশ্যই আমাদের পাশেই থাকুন। ধন্যবাদ।